আমার আলোচনা করা প্রচুর স্টক গতকাল দেখতে পারলাম কত সুন্দর রিটার্ন দিয়ে গেল আমাদেরকে। এবং একদিন রিটার্ন বলে না, এগুলো প্রত্যেকটাই ফান্ডামেন্টালি অ্যানালাইসিস, সুতরাং এগুলোতে রিটার্ন ভালো পাওয়ার সম্ভাবনাটা সব সময়ের জন্যই বেশি থাকে। আমরা দেখলাম ডিসিএক্স ইন্ডিয়া কিছুটা কনফিউশন রয়েছে, কয়েকটা জায়গায় প্রবলেম রয়েছে, তা সত্ত্বেও আমাদেরকে প্রায় 18-19% 20% মতো রিটার্ন দিয়ে দিল। টাটা এলএক্সি অবশ্য চোখ বন্ধ করে নেওয়ার মতো কোম্পানি, একদিনের মধ্যে প্রায় 8% জাম্প করলো। আসলে এই জাম্পগুলো করাটা একটা সময়ের অপেক্ষা ছিল, এত ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিটা রয়েছে। এরপরে রয়েছে কেপিআই টেকনোলজি, বহুবার আগে আগে এটা নিয়ে আলোচনা করেছি, 5% আপার সার্কিট দেওয়া গেছে দীপক নাইট্রেটকে। যখন দীপক নাইট্রেট আজকের নয়, যে সময় দীপক নাইট্রেট কিছু মাস আগেরও দেখবেন, তখনও কনফিডেন্টলি বুঝিয়েছি দীপক নাইট্রেটের পাওয়ার কি রয়েছে, কিভাবে কাজ করছে, কিছুদিন আগেও বলেছি। এবং তারপরই দেখা গেল গত শুক্রবার দিন দারুণ রেজাল্ট করলো, মানে মোটামুটি দুর্দান্ত একটা রিটার্ন দেখালো, 5% আপার সার্কিটের মতো দেখালো। শুধু একদিন বলে না, ভবিষ্যৎ আরও পড়ে রয়েছে, যেখানে দীপক নাইট্রেট আমাদেরকে খুব ভালো জায়গা দেখাতে পারে। এছাড়া অ্যাপোলোকে নিয়েও কদিন আগে বলছিলাম, সেখানেও আজকে কালকে দেখলাম 5% জাম্প করেছে। এছাড়া জেবিএম অটো, যমুনা অটো, সেখানেও দেখলাম 5% জাম্প করেছে। তো এইগুলো খুব সাধারণ ঘটনা, আমি জানি না অনেকে কয়েকজন এরকম রয়েছে যারা এখনো বিশ্বাস করে যে যেগুলো যেগুলো বড়ে গেছে সে সমস্ত স্টকগুলো আলোচনা সেগুলো কোনোটাই রিটার্ন দেয়নি। এবং তাদের জন্য উদ্দেশ্যে বলি যে এই চ্যানেলই একটু দেখে নিতে পারেন। কিছুদিন আগেই, মাস কয়েক আগে, যখন 22,000-এর কাছে চলে গেছিলো, তখন আমার বানানো একটা ভিডিও নিয়ে, সেখানে কিন্তু ডিটেলস আমি প্রতিটা স্টককে বলেছি। সেই স্টকগুলো আজকে কোথায় আছে একবার মিলিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি আমার বলা স্টকগুলো কোথায় কোথায় পৌঁছচ্ছে। অবশ্যই সামনের দিনে 2026 সালের কোন কোন স্টকগুলো ভালো করতে পারে সেটা লাস্ট মুমেন্টে একটা দেবো। আর এফসিএল নিয়ে অনেকে বলেছিলেন, সেটাকে নিয়ে আমার মনে আছে, সেটা আমি নেক্সট ডে বলবো। আজকের যে বিষয় রয়েছে, উপযোগ্য বিষয়গুলো, সেগুলো হচ্ছে আমরা সাধারণ মানুষরা যারা সবসময় এমন সব স্টকগুলোকে আমরা সবসময় দেখি দেখি রিটার্ন দিচ্ছে না দেখছি, আর যেহেতু রিটার্ন দিচ্ছে না সেই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আমরা 1-1.5 বছরের বেশি ধৈর্য থাকে না। অথচ একটু ধৈর্য যদি রাখা যেতে পারতো, যে স্টকগুলোকে নিয়ে, যে স্টকগুলো অতীতে এত ভালো রিটার্ন দিয়েছে, ফান্ডামেন্টাল যদি একটু জানতেন, যদি একটু দেখার ইচ্ছা থাকতো ফান্ডামেন্টাল, তাহলে কিন্তু কখনোই এগুলো থেকে বেরিয়ে যেতেন না। আমি এমন কতগুলো স্টকের কথা আজকে বলতে চলেছি, যে স্টকগুলো খুব সংক্ষেপে বলতে চলেছি। সেই সব স্টকগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিয়ে গেছে। এবং যে লাস্ট কোয়ার্টারে আমরা দেখলাম যে এই সব স্টকগুলোকে নিয়ে কথা বলবো, মানে 6টা স্টককে নিয়ে কথা বলবো। স্টকের মোটামুটি ফান্ডামেন্টালটা একটু কথা বলে নেবো। এবং স্টকগুলো প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে প্রোমোটাররা বিক্রি করছে এবং রিটেলার বিক্রি করছে, কিন্তু ডোমেস্টিক এবং এফআইআই, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তো বলছিল সব জায়গায় সেল করে যাচ্ছে, অথচ এইগুলো দেখতে পাচ্ছি আমরা কিনে যাচ্ছে। কেন? কারণ এরা এই জানে যে এই দামেও কিন্তু স্টকগুলোর মধ্যে পোটেনশিয়াল ক্ষমতা এত বেশি যে ভবিষ্যতে তাদের ভালো একটা প্রফিট থাকবে এবং থাকবেই। কারণ এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, যাদের যে সমস্ত বড় বড় অ্যানালিস্টদের পোষে, তাদের কাছে ভাড়া করা বড় বড় অ্যানালিস্ট থাকে, তারা কিন্তু প্রচুর রিসার্চ করে, মার্কেট রিসার্চ করে, ডিমান্ড বোঝে, কোম্পানির স্টকগুলো কীরকম ডিমান্ড, ভবিষ্যৎ কীরকম আসতে পারে, ফিউচার প্রজেকশন তৈরি করে, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বানায়, মানে ফিউচার ভ্যালু তৈরি করে। আজকে দাঁড়িয়ে এইরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ভবিষ্যতে কি, তারা কিন্তু সেই বুঝে তবেই এগুলোকে জানায়। অন্ধের মতো নয়, তারা রীতিমতো জানায়। তারা তোমার মতো নয় বা আপনাদের মতো নয়, যারা ইচ্ছা হলো কিনে নিল, অমুক বললো তমুক বললো কিনে নিল, না, তারা রীতিমতো অ্যানালিসিস করে তবে নেয়। তবে একটা কথা সবকিছু বলার আগে বলি, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, কোনো কেনা বেচার কথা বলছি না, বাই অর সেল কিছুই নয়। এটা শুধুমাত্র একটা এডুকেশন পারপাস বলা হচ্ছে, শিক্ষামূলকভাবে। বা পাস রিটার্ন মানে ভালো না, প্লাস এফআইআই কিনছে বা ডিআইআই কিনছে মানে আমি কিনবো, তারও কোনো মানে নেই। তাদের চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা এক নাও হতে পারে, তাদের রিস্ক নেওয়ার ক্ষমতা আমার রিস্ক নেওয়ার ক্ষমতা এক না হতেই পারে। প্রথম যে কোম্পানিটার কথা আমি মনে করছি সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজি। ডিক্সন টেকনোলজিকে নিয়ে কিন্তু এর আগে আমি বহুবার বলেছি, বহুবার, আমার মনে নেই হিন্দি না বাংলায়, কিন্তু মোটমাট এটুকু মনে আছে আমি রিসার্চ করেছিলাম প্রচুরভাবে কোম্পানিটার উপরে। কোম্পানি কেনার মতো এখনই হয়তো সকলের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যেটা হয়েছে, কোম্পানিটা কিন্তু সবচেয়ে পুরনো এমন একটা ভারতের কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ইএমএস সেক্টর মানে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্লাস সেমিকন্ডাক্টর, এই দুটো ব্যাপারই কিন্তু পারদর্শী। এবং শুধু মানে সবচেয়ে পুরনো কোম্পানি, সবচেয়ে বড় মার্কেট রয়েছে এদের কাছে। এবং আরও শুনলে অবাক হবেন যে কোম্পানিটা একমাত্র সবচেয়ে বড় কোম্পানি যে মোবাইল, মানে মোবাইলের কিন্তু ওই চায়না থেকে প্রোডাক্ট এনে স্ট্যাম্প দিয়ে ছেড়ে দিল তা না, এই নিয়ে কথা উঠেছিল মাঝখানে, কিন্তু সেটা দেখা গেল না, এখানেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে। হয়তো কিছু পার্টস আনতে হচ্ছে, সব পুরোটাই এখানে তৈরি, ইন্ডিজিনিয়াস তৈরি হচ্ছে না, সম্ভব না করা।
যে চিপগুলো নিয়ে আসছে বা কোনো ডায়োড ট্রানজিস্টার ভিতরে ট্রান্সফরমার কিছু ছোটো ছোটো যেগুলো খুব প্রিসিয়াস, যে ম্যাক্সিমামটা কিন্তু ইন্ডিয়ায় তৈরি হচ্ছে। যাই হোক, সেগুলোকে তৈরি করে পুরো সিল করে পুরো কোয়ালিটি চেক করে বিদেশে পাঠাচ্ছে। এক্সপোর্টে বিরাটভাবে কাজ করছে ডিকসন। ডিকসনের মার্কেট ক্যাপ হচ্ছে এই মুহূর্তে 88,000, 80,000 থেকে 88,000 কোটি হচ্ছে এদের মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানিটার। এবং এই 80,000 কোটি, এবং এর পি রয়েছে 61, ইন্ডাস্ট্রিজ পি থেকে বেশি, কিন্তু এর থেকে কমে কখনো পাওয়া যাবে বলে মনে হয় না। কোম্পানিটা কিন্তু 52 উইক লোয়ের কাছে চলে গেছিল, এখন আস্তে আস্তে রিকভার করেছে, তবুও 1 বছরে কোনো রিটার্ন নেই। এবার আসবো প্রোমোটারের জায়গায়। প্রোমোটারের আগে লাস্ট কোয়ার্টারে ছিল 28.95, সেটা 28.92-তে এসছে, সামান্য পরিমাণে বিক্রি করেছে, অতি সামান্য পরিমাণ। তার তুলনায় বরঞ্চ এফআইআইদের আমি দেখলাম বেশ কিনেছে, মানে একদম যেটা 20 এফআইআই ক্ষেত্রে যেটা দেখলাম 20.59 যেটা ছিল সেটা 20.69 বা এরকম ধরনের 92-তে 69 গিয়ে পৌঁছেছে। তো মোটামুটি এরকম জায়গায় রয়েছে 20.55 থেকে 20.69 কিছুটা। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরাও কিন্তু কিনেছে 26.68, যেটা ছিল 28.93-তে তারা কিন্তু পৌঁছে গেছে। তাহলে বোঝা গেছে এটা। এবং রিটেলাররা গত 1 বছরে কোনো রিটার্ন দেয়নি বলে 23.81 থেকে 21.45-এ চলে গেছে। অর্থাৎ সেলিং প্রেশার দেখা গেছে টোটালি রিটেলারের মধ্যে এবং স্লাইটলি প্রোমোটারের মধ্যে। বাকিটা কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর আর ডোমেস্টিক ইনস্টিটিউশন দুজনেই কিন্তু কিনে গেছে। এগুলো সব কিন্তু খুব পজিটিভ ব্যাপার দেখাচ্ছে। চলে যাক সেকেন্ড যে কোম্পানিটা করতে ক্ষেত্রে, সেটাও পজিটিভিটি, সেইগুলো নিয়ে আমি বলবো এখন। সিরমা এসজিএস এর মধ্যে এরাও কিন্তু ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন ইএমএস এর উপর কাজ করছে। কোম্পানি মার্কেট ক্যাপ এই মুহূর্তে রয়েছে 14,000 কোটি, অর্থাৎ মিড ক্যাপ লেভেলের কোম্পানি। এরও যদি পি দেখা যায় 61 রয়েছে, পি রয়েছে ইন্ডাস্ট্রিজ পি থেকে কিছুটা বেশি রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও খুব ভালো জায়গায় রয়েছে এবং এর সঙ্গে সেলস গ্রোথ 34% মতো সেলস গ্রোথ রয়েছে। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি হোল্ডিং যেটা প্রোমোটার 46.43% ছিল, ওরা সেল করে চলে এসছে 42.98%-এ। মানে এটা বেশ কিছুটা প্রোমোটার প্রায় 4%-এর কাছাকাছি সেল করেছে। আর যদি আমরা দেখি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এফআইআই কিন্তু বেশ কিছু পরিমাণ কিনেছে, মানে 1%-এর কাছাকাছি কিনেছে। মানে এদের ক্ষেত্রে প্রোমোটারের সংখ্যা ছিল 46.43, সেটা চলে এসছে 42.98-এ। আর এফআইআই যেটা ছিল, এফআইআর পরিমাণ ছিল 6.34, সেখান থেকে চলে গেছে 7.02। আর যদি ডিআইআই দেখি, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ছিল 9.15, যেখান থেকে চলে গেছে 16.38%-এ। বোঝা গেছে। আর রিটেলার বা পাবলিক যারা রয়েছে তাদের পরিমাণটা তাদের কি করেছে, তাদের ছিল 38% ছিল তারা কেনা, 38.04, সেটা তারা কিন্তু 33.53-তে চলে গেছে। তার মানে বোঝা গেছে যে রিটেলাররা শুধু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, হয়ে গিয়ে সেল করে দিয়েছে। আর এই সুযোগটাই কিন্তু এফআইআই নাম হচ্ছে অ্যালকালাইন্স অ্যামাইন্স। এই অ্যালকালাইন্স অ্যামাইন্স কিন্তু কোনো রিটার্ন দিচ্ছে না, এবং অনেকে যারা পাবলিক রয়েছে, যারা রিটেলার, তারা ভাবছে যে এই কোম্পানি আর রিটার্ন দেবে না, তার থেকে বরঞ্চ এক্সিট করে যায়, এই মনে করে কিন্তু তারা অল্প অল্প করে তারা বিক্রি করে যাচ্ছে। মানে যদি দেখিনি, প্রথম দিকে যারা ছিল 24% যারা পাবলিক ছিল রিটেলার, সেটা কমতে কমতে 21.66-এ চলে এসছে। মানে কতটা কমে যাচ্ছে, কনস্ট্যান্ট প্রতি কোয়ার্টারেরও কমিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রোমোটার 71.99 মানে 72% ছিল, তারা কিন্তু এখনও 72%-ই ধরে রেখে দিয়েছে, বরঞ্চ মাঝে মাঝেই একটু একটু করে কিনছে, একটু একটু করে কমাচ্ছে, আবার কিনছে, এরকম চালিয়ে যাচ্ছে। এফআইআই কিন্তু কিনছে সামান্য হলেও, এবং ডিআইআইও কিনছে। মানে প্রোমোটারের সংখ্যা যদি আমি দেখি এই কোম্পানিটার ক্ষেত্রে, প্রোমোটার এই কোম্পানি রয়েছে 72.03%। এরা কিন্তু একটু এত যে লস, তারা কিন্তু বিক্রি করছে না। এফআইআই এখন রয়েছে 3.44%-এ, এবং আগে যেটা ছিল 3.26-এ ছিল। এবং ডিআইআই তারাও কিন্তু কিনেছে 2.88%, আগে যারা ছিল 2.60-তে ছিল আগে, অর্থাৎ এরা কিন্তু কিনে গেছে। আর পাবলিক যারা বা রিটেলার যারা, তারা কিন্তু 21.66, তারা কনস্ট্যান্টলি অল্প অল্প করে বিক্রি করতে করতে এই জায়গায় চলে এসছে, আরও কমিয়ে দেবে, এরকম একটা অবস্থা। অথচ যদি দেখিনি, এই কোম্পানিটার 8,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি, 8,200 মার্কেট ক্যাপের কোম্পানি, এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 45.2, আমি ধরে নিলাম 45, আর 26 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি।
এরকম পরিস্থিতিতে কোম্পানিটা রয়েছে। কোম্পানিটা কিন্তু ভালোভাবে কিন্তু মানে এফআইআই ডিআই কিনেছে, এটা সবচেয়ে বড় কথা। তাহলে আমাদের তৃতীয় কোম্পানিটা ইলেকট্রনিক যে বাস ম্যানুফ্যাকচারিং, তার ব্যাপারে কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেরা কোম্পানি বলা যেতে পারে এবং ওয়ার্ল্ডের মধ্যে চায়নার পরে সেকেন্ড জায়গায় দাঁড়াচ্ছে। আমি এই কোম্পানি নিয়ে আগেও কথা বলেছি, কিন্তু ওলেকট্রা, OLE, OLEKTRA, ওলেকট্রা, এর সঙ্গে হচ্ছে গ্রিন, EEN, গ্রিন টেক। এই কোম্পানির ক্ষেত্রে যদি একটু স্টাডি করা যায় তাহলে লক্ষ্য করে দেখতে পারবেন এক্ষেত্রে এদের মার্কেট ক্যাপ হচ্ছে 9,600 কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানি। এগুলোর ফি যথেষ্ট বেশি থাকে, 67.5 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি আর নিজস্ব পি, আর ইন্ডাস্ট্রিজ পি মোটামুটি 34.2 রয়েছে নিজের পি। এবার এক্ষেত্রে সবচেয়ে বড় 5 বছরের সেলস গ্রোথ 55% দিয়েছে। আমি যদি সরাসরি চলে আসি প্রোমোটারের কি অবস্থা, প্রোমোটার এখানেও কিন্তু সেম ওয়েতে দেখতে পাচ্ছি আমরা, প্রোমোটার কিন্তু কোনো স্টেক সেল করেনি, হ্যাঁ। কিন্তু এই কোম্পানিটার ক্ষেত্রে যদি দেখি এফআইআই প্রোমোটারের সংখ্যা রয়ে গেছে এদের ক্ষেত্রে অ্যামাউন্ট 50.02, আর এফআইআই ছিল 5.66, সেখান থেকে 7.02-তে চলে গেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এদের পরিমাণ ছিল 0.48, খুব সামান্য পরিমাণে, সেখান থেকে 0.69, খুব অল্প অল্প পরিমাণে কিন্তু এরা কিনছে। প্রথম দিকে 0.09 ছিল ডিআইআই, তারপরে আস্তে আস্তে 0.11 এলো, তারপরে 0.14, 15, 18, 19, 28, 31, 45, এখন 69-এ চলে আসছে, মাঝখানে 48 ছিল। তাহলে এই গেল এদের অবস্থা। আর পাবলিকের পরিমাণ এরা কিনে রেখেছিল 43.84, এখন সেটা চলে গেছে 42.25, অর্থাৎ এরা কিন্তু আর উল্টো হয়েছে। আগে ভালো পরিমাণে কেনা ছিল, 44% ছিল, সেখান থেকে একটু একটু করতে করতে সেল করতে করতে যাচ্ছে। তাহলে এই হলো অবস্থা। এবং এটা থেকে একটা ব্যাপার পরিষ্কার হচ্ছে যে কোম্পানিগুলো কিন্তু এফআইআইডিএ দুজনেই কিন্তু কিনে চলেছে এবং একটা পজিটিভ সিচুয়েশন তৈরি করছে। অ্যাম্বার এন্টারপ্রাইজের কথা বললাম, BER, অ্যাম্বার এন্টারপ্রাইজ, এরাও কিন্তু দেখা যাচ্ছে এফআইআই এবং ডিআইআই উভয় কিন্তু কিনছে। এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল দেখি, দেখবো প্রায় 23,498 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, এম ক্যাপ রয়েছে 23,500 কোটির মতো মোটামুটি মার্কেট ক্যাপের কোম্পানিটা রয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি থেকে চলে গেছে। এই মুহূর্তে কোম্পানিটা যদি দেখি পি রয়েছে 60 ওপরে, অ্যারাউন্ড কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজ যদি পি দেখি 105 দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা হলেও ওভার ভ্যালু দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি চলে আসি এই মুহূর্তে প্রোমোটারের সংখ্যা রয়েছে 38.62 হচ্ছে প্রোমোটারের সংখ্যা রয়েছে। আচ্ছা, কিছুটা সামান্য পরিমাণ প্রোমোটার কিন্তু সেল করেছে। এফআইআই আমরা দেখতে পাচ্ছি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরা কিন্তু 28 যেটা ছিল সেটা 30 হয়ে গেছে, 30.61 চলে গেছে। ডিআইআই যদি দেখি, ডিআইআই যেটা 17 ছিল, 17 থেকে মোটামুটি 20-র ওপরে চলে গেছে, 20.20 চলে গেছে। আর রিটেলার বা পাবলিক যারা ছিল তাদের পরিমাণ ছিল 13.95, সেটা চলে গেছে 10.98%। তাহলে বোঝা যাচ্ছে এখানেও কিন্তু একইভাবে এফআইআই এবং ডিআই উভয়ই কিন্তু কিনছে। দুর্দান্ত কোম্পানি, আগে যেটা নিয়ে বলেছিলাম, খুবই ভালো কোম্পানি, যে কোম্পানিটার বিভিন্নভাবে কাজ করছে, এয়ার কন্ডিশনিংয়ের উপর কাজ করে এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, যাকে কনজিউমার ডিউরেবলস বলছে তার উপরে কাজ করে, যথেষ্ট ভালোভাবে। এই কোম্পানিটাও কিন্তু খুবই ভালো কোম্পানি এবং এই কোম্পানিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এফআইআই ডিআই দুটো কিন্তু এদের এখানে কিনছে। আমি যদি এর একটুখানি এটা দেখে নিই, আমরা যদি দেখে নিই বিজনেসটা দেখে নিই, এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু বেসিক্যালি যে কাজকর্মগুলো সিএনসি মেশিনের উপর কাজ করছে, অ্যারোস্পেস, ডিফেন্স, অটো কম্পোনেন্টের উপর কাজ করা কোম্পানি, যেমন অ্যারোস্পেস, অটো, জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইএমএস, এগুলো সব কিছুর উপরেই কিন্তু কাজ করছে। তো ইএমএস সেক্টরে এই কোম্পানিটার কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে 21,630 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। পি কিন্তু এই কোম্পানি থেকে দেখতে পাচ্ছি 62.5 হচ্ছে এর পি, আর ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি অ্যারাউন্ড 33। আচ্ছা, এবারে কোম্পানিটার ক্ষেত্রে দেখ ওভার ভ্যালুড কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও রয়েছে। এই মুহূর্তে আমাদের প্রোমোটারের সংখ্যা রয়েছে 62.55। আচ্ছা, এবারে হচ্ছে এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এর পরিমাণ যেটা ছিল 7.45, সেটা কিন্তু 7.45 থেকে 9.91-এ চলে গেছে। যদি দেখি ডিআইআই, ডিআইআইয়ের আগের পরিমাণ ছিল 10.33, এখন সেটা চলে গেছে 12.90-তে কিন্তু চলে গেছে।
আর পাবলিক যেটা ছিল, পাবলিকের যে পরিমাণ ছিল 19%, 19.68, এরা কিন্তু এখন চলে এসছে 14.63%। তাহলে বোঝা গেল এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফআইআইডিআই কন্টিনিউ কিনে চলেছে। হয়ে গেল এগুলো। তার মধ্যে আমরা তাহলে সব কটা কোম্পানিকে কিন্তু আমরা কভার করে ফেললাম। তাহলে কী কী কোম্পানি আমরা এর মধ্যে দেখে ফেললাম? 1 নম্বর কোম্পানি আমরা দেখলাম ডিক্সন টেকনোলজি। ডিক্সন যেরকম রয়েছে আমাদেরকে একটা এমন অবস্থায় যে কোম্পানিটা কিন্তু ডিক্সন টেকনোলজি 1 নম্বর এলো। 2 নম্বর যে কোম্পানিটার কথা বললাম সেই কোম্পানিটা কি নাম? অ্যালকালাইন অ্যামাইন্স। 3 নম্বর যে কোম্পানিটার কথা বলেছিলাম সেটা কি কোম্পানির কথা বলছিলাম? সিরমা এসজিএস। আচ্ছা, তারপরে যে কোম্পানির কথা বললাম সেই কোম্পানিটা কি নাম রয়েছে? সেই কোম্পানিটা খুব ভালোভাবে কাজ করে, সেই কোম্পানির নাম হচ্ছে ওলেট্রা লিমিটেড। আমরা 5 নম্বর ফোন কোম্পানির ক্ষেত্রে গেলাম, সেখানেও দেখছি এফআইআইডিআই কনস্ট্যান্টলি কিনে চলেছে অ্যাম্বার এন্টারপ্রাইজ। অ্যাম্বারও কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ করছে এবং কোম্পানিটা যথেষ্ট ভালো রয়েছে, তার সত্ত্বেও কোম্পানিটা কিন্তু আমাদের কোনো রকম তেমন মধ্যে কিনা। 6 নম্বর কি দেখলাম? জ্যোতি সিএনসি। তাহলে বোঝা গেল এই 6টা কোম্পানির ক্ষেত্রে আমাদের কিন্তু কনস্ট্যান্টলি এফআইআই এবং ডিআইআই উভয় কিনে চলেছে, অথচ রিটেলাররা এরা কিন্তু সেল করে দিচ্ছে, যে প্রোমোটার কিছুটা হলে সেল করছে। মানে এইগুলো একটা বড় এমন সিচুয়েশন তৈরি করছে আমাদেরকে, যে মনে হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং, যেখানে পাবলিক বিশ্বাস হারাচ্ছে সেখানে এরা কিন্তু এভাবে সুন্দর কাজ করছে। আশা রাখছি ভিডিওটা ভালো লেগে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন দরকার মতো, কারণ অনেকেরই জানা প্রয়োজন পড়ছে। আর তৃতীয় ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে নতুন থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।